নমস্কার, আমি সুভাষিস সংবাদ সোচ্চার এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, জানেন সম্প্রতিকালে বাংলাদেশে এর সাথে ভারতবর্ষের যে সম্পর্ক, যে দীর্ঘদিনের সম্প্রীতি এবং একটি সুসম্পর্ক ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশের তীব্র ভারত বিরোধী দেখা যাচ্ছে, বিদ্বেষ দেখা যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরেও অত্যাচারের একটা অভিযোগ আসছে, যা নিয়ে এপার বাংলার মানুষের মধ্যে একটা উত্তেজনাও সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে একটা অভিযান হয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। আজকে আমরা এই প্রসঙ্গেই একটু আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন মাননীয় গৌতম সর্দার মহাশয়, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, এবং ভাস্কর ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের আরও একজন বিশিষ্ট আইনজীবী। আমরা জানতে চাইব তাদের কাছে এই পরিস্থিতি কেন এবং এর কি সমাধান আছে। প্রথমে যাব ভাস্কর ভট্টাচার্যের। দাদা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ককে ঘিরে, এর কি কারণ ব্যাখ্যা করবেন আপনি? প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সংবাদ সোচ্চারকে এই বিষয়টির উপরে আলোচনার একটা অবকাশ তৈরি করার জন্য। কারণ আহ, বিশেষ চর্চিত বিষয় এটি, এবং বর্তমানকালে আহ, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। কারণ ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, তা চিরকালীন এবং চিরন্তন সম্পর্ক। বহুদিন ধরেই সেই মানে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান রয়েছে, এবং দুই দেশের জনমতের মধ্যে যে মিল রয়েছে, সেটাও কিন্তু আমরা প্রথম থেকেই দেখে আসছি। আমরা ছোটবেলা থেকেই বাংলাদেশ এবং ভারত এর কথা শুনে আসছি, যে মানে যেখানে কিনা কোনো অভেদ্য একটি সম্পর্ক বিদ্যমান রয়েছে বলেই আমরা জানি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেখা দিয়েছে, সেক্ষেত্রে আহ, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের স্রষ্টা কিন্তু মানে প্রকৃতপক্ষে ভারতবর্ষই। ভারতবর্ষের যদি আহ, মানে যে ব্যবস্থাপনা বা ভারতবর্ষের যে একটা অগ্রণী ভূমিকা, এটা যদি না থাকতো, তাহলে বাংলাদেশ সৃষ্টিই হতে পারতো না। বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তিনি যে সময়ে বাংলাদেশ নিয়ে আলোড়ন মানে আলোড়ন যে সময় চলছিল, সেই সময় তিনি পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ রূপে পরিগণিত করার জন্য আমাদের তৎকালীন যিনি আহ, আহ, ইয়ে ছিলেন, মানে চিফ প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধী, তাকে তাকে বিশেষভাবে তিনি আহ, অনুরোধ জানান, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রাইম মিনিস্টার বা আহ, মানে প্রধানমন্ত্রী মহাশয়া, তিনি যত রকমভাবে সাহায্য করা যায় সেই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং করেছিলেন। সেই কারণেই তিনি মুক্তিযোদ্ধা বাহিনী এই আমাদের ভারতবর্ষ থেকে পাঠিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ স্বশাসিত একটি দেশ রূপে পরিগণিত হয়েছে। এইবার বর্তমানকালের পরিস্থিতিতে আসি। বর্তমানকালের যে পরিস্থিতি, সেটা শেখ হাসিনা যে সময়কাল, তার পরবর্তী সময় থেকে শুরু হয়। বস্তুত দেখা যায় যে শেখ হাসিনা যিনি ছিলেন, তিনি প্রথম থেকেই বাংলাদেশের যে শাসনভার তিনি যেভাবে পরিচালনা করছিলেন, তার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি ইত্যাদি ছিল। কিন্তু থাকা সত্ত্বেও তিনি মোটামুটি প্রচেষ্টা দিয়েছিলেন যাতে করে বাংলাদেশকে সঠিকভাবে একটি শাসন ব্যবস্থার মাধ্যমে নিয়ে গিয়ে সঠিকভাবে পরিচালিত করা যায়। সেই প্রচেষ্টা তিনি নিয়েছিলেন, কিন্তু তা থাকা সত্ত্বেও দেখা গেছে মৌলবাদীদের বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বাইরে মানে বহিঃশত্রুর দ্বারা পরিচালিত হয়ে বাংলাদেশকে চারিদিক দিয়ে বেষ্টিত করে ফেলার চেষ্টা করেছে, এবং বারবারই বাংলাদেশকে উচ্ছৃঙ্খল করা, বাংলাদেশকে অশান্ত করার পরিস্থিতি সৃষ্টি করেছে। সেই অভিমুখে এগিয়ে গিয়ে শেখ হাসিনাকে ওখানে পদচ্যুত করা হয়, এবং তিনি বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। যার কারণে তিনি বর্তমানে ভারতের আশ্রয়ে সরি রয়েছেন। এবং এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এই অবস্থাতে আহ, ইউনুস সরকার, মোহাম্মদ ইউনুস, তিনি এসে এই সরকারের
ভার গ্রহণ করেন, যেটা এখানে বলা হচ্ছে সম্পূর্ণই ইল্লিগাল। এখানে লিগ্যালিটির কোনো জায়গাই নেই, কারণ এটা এই গভর্নমেন্ট কিন্তু প্রতিষ্ঠিত গভর্নমেন্ট নয়, বা এই গভর্নমেন্ট কিন্তু নয়, ইলেক্টেড গভর্নমেন্ট নয়। তো সেই কারণে এটি সম্পূর্ণই ইল্লিগাল, এবং তারা মৌলবাদী মানে তোষণমূলক আচরণ এখন করছেন, যেটা কিনা সম্পূর্ণরূপেই আমরা দেখছি ভারত বিরোধী, এবং আহ, যেটা হচ্ছে সংখ্যালঘু বিরোধী, সম্পূর্ণরূপে সংখ্যালঘু বিরোধী। এই সংখ্যালঘু বিরোধী যে মনোভাব, এই মনোভাব কিন্তু এর আগেও শেখ হাসিনার সময়েও কিন্তু দেখা গিয়েছিল, কিন্তু এত এত বিরূপ মনোভাব বা এত প্রকট রূপে সেই মনোভাব কিন্তু আহ, পরিলক্ষিত হয়নি, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এখন মৌলবাদী সংগঠনগুলো অনেক বেশি আহ, তারা জায়গা দখল করতে পেরেছে বা জায়গা দখল করে এনেছে, এবং নিজেদের শক্তি তারা পরিদর্শন করছে, এবং তারা দেখাচ্ছে যে এত আস্ফালন তারা দেখাচ্ছে যে বর্তমানে ভারতকেও যে তারা কেয়ার করে না, বা ভারতের প্রতি তারা কোনো সুসম্পর্ক আগামী দিনে রাখতেও চায় না, সেটা তারা কিন্তু তাদের আচার আচরণে তারা পরিস্ফুট করেছে। আর একটা জিনিস এখানে উল্লেখ করার বিষয়বস্তু, সেটা কিন্তু মাইনরিটি গ্রুপ বা সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে যারা বর্তমানে রয়েছেন, শুধুমাত্র হিন্দু সম্প্রদায় বলে নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই রয়েছেন, এবং তাদের চাকমা গোষ্ঠী প্রভৃতি যারাই রয়েছেন, সেই প্রত্যেকের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য এই মৌলবাদী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং তারা মানে বিশেষভাবে সচেষ্ট হয়ে উঠেছে। এইটাকে ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। এটাকে যদি ইমিডিয়েটলি বন্ধ না করা যায়, বা ভারত সরকারের তরফ থেকে যদি এখানে কোনো রকম, আমার তো মনে হয় যে ভারত সরকারের তরফ থেকে অনেক কিছুই করার আছে। বিশেষত আমাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছেন, তারা তো কূটনৈতিকভাবে এগিয়ে যেতেই পারেন, কূটনৈতিকভাবে বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে বাংলাদেশ সরকারকে এটা বোঝাতে পারেন যে এই এই যা যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যা মৌলবাদীমূলক আচরণ করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে, সেগুলো ইমিডিয়েটলি বা এক্ষুনি বন্ধ করার প্রয়োজন, এবং সেইগুলো বন্ধ করা না হলে এটা মানবাধিকার বিরোধী কার্যকলাপ বলে পরিগণিত হচ্ছে, এবং সর্বদেশ থেকে সাপোর্ট নিয়ে ভারতবর্ষের উচিত প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে এক্ষুনি শান্তি বাহিনী পাঠিয়ে দেওয়া, যাতে করে এই সমস্যার আশু নিষ্পত্তি করা সম্ভব হয়। এটা একটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার তার প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাষ্ট্র যেহেতু একদম পাশাপাশি, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের মানে সবচেয়ে নিকটবর্তী স্থানই হচ্ছে বাংলাদেশ, তার বর্ডারের বেশিরভাগ অংশই বাংলাদেশ জুড়ে রয়েছে। তো সুতরাং আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারকেও কিছুটা এই মুহূর্তে নিশ্চেষ্ট দেখা যাচ্ছে, যেটা থাকা উচিত নয়। পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই মুহূর্তে এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠা, অন্তত একটা জনগর্জন যাতে হয়, সেটা দল মত নির্বিশেষে প্রত্যেকেরই করা উচিত। শুধুমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিই যে সোচ্চার হয়ে উঠবেন, বাকিরা দল বিশেষে বসে থাকবেন, যদিও সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের একটি ভূমিকা কথা তারা নিজেরাও স্বীকার করে বলেছেন, যে আমরা ভারত সরকার যা কিছুই করবেন, বা ভারত সরকার যে ধরনের সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, সেক্ষেত্রে আমরা তার পাশে আছি। এটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু শুধুমাত্র এই জানানোটাই আমার মনে হয় যথেষ্ট নয়। এক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা নেওয়া খুব জরুরি। এই সদর্থক ভূমিকা বলতে নিজেদের দল থেকেই দলমত নির্বিশেষে সোচ্চার হয়ে ওঠা উচিত, এবং সেক্ষেত্রে যা যা করণীয় ব্যবস্থা সেগুলো করা উচিত। আগামী দিনে আমার মনে হয় যেটা পশ্চিমবঙ্গ সরকারের উচিত, ভারত সরকারকে জানানো, চিঠি লিখে জানানো, মানে লিখিতভাবে, যে যাতে এই সমস্যার আশু নিষ্পত্তির জন্য ভারত সরকার সচেষ্ট হন, এবং কূটনৈতিকভাবে এবং প্রয়োজন হলে সেখানে মিলিটারি এর মাধ্যমে, মানে মিলিটারি শান্তি বাহিনী পাঠানোর মাধ্যমে সেই ব্যবস্থা যদি করা যায়, সেটা খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। আমি এরপরে একটু মাননীয় গৌতম সর্দারের কাছে যাব। তার কাছে আমাদের প্রশ্ন থাকবে। দাদা,
আমাদের শেখ হাসিনার সরকার ১৫ বছর বাংলাদেশ শাসন করেছে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলে কিছু ছিল না। বাংলাদেশে নামমাত্র ভোট হতো। যে ভোটে মানুষের প্রকৃত মানুষের ইচ্ছা অনিচ্ছা প্রতিফলিত হতো না, এরম একটা অভিযোগ বারবার উঠেছে। এবং বাংলাদেশের সর্বোপরি যেটা হয়েছে, যে সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলন পরবর্তী সময় হাসিনা বিরোধীতে পরিণত হয়েছে এবং হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দেখা গেছে হাসিনার দেশ ছাড়ার পর বিভিন্ন রাষ্ট্রে যে শরণাগত হবার জন্য বা অনুরোধ করা সত্ত্বেও তাকে গ্রেট ব্রিটেন ফিরিয়ে দিয়েছে, বিভিন্ন রাষ্ট্র ফিরিয়ে দিয়েছে এবং সবচেয়ে বড় কথা, ইসলামিক কান্ট্রিগুলো পর্যন্ত তাকে তাদের দেশে জায়গা দিতে রাজি হয়নি। কিন্তু ভারতবর্ষ হাসিনাকে জায়গা দিয়ে বাংলাদেশের সাথে একটা বৈরতার সম্পর্ক তৈরি করলো না? আপনি কি বলেন? দেখুন, আজকের আমরা যে জায়গাটা দেখছি সেটা আমরা কেউ আশা করি না। এবং সব ধর্ম বলুন আর সব গভর্নমেন্ট বলুন, প্রত্যেকের মূল উদ্দেশ্য কিন্তু শান্তি। সবার একটা বেসিক যে জায়গাটা আমরা মেনটেন করি সেটা হচ্ছে শান্তির জন্য যে যা করছে আমরা করছি। কিন্তু আজকের বাংলাদেশের পরিস্থিতি হিংস্র একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি। সব কিছু হয়তো পরিষ্কার বা ক্লিয়ারভাবে সব খবর পাই না, কিন্তু যতটা পাচ্ছি তাতে আমরা বুঝতে পারছি বাংলাদেশ আজ ভয়াবহ অবস্থা। এই রকম এক সিচুয়েশনে যেখানে শান্তির কথা ভেবে যে গভর্নমেন্ট চালানোর কথা, সেই গভর্নমেন্ট চালাতে গিয়ে আজ ওখানে কিছু প্ল্যানফুলি বলা যেতে পারে, আমরা যা সিচুয়েশন দেখছি। তো একটা অসৎ লক্ষ্য তারা সাধন করার জন্য যে প্ল্যানফুলি যে জায়গাটা তৈরি করে শেখ হাসিনা যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তাকে যে পালিয়ে যেতে বাধ্য করেছে। এবং তাদের আহ, মানে পালিয়ে যাওয়ার পর এই যে বিভিন্ন যেসব ইসলামিক কান্ট্রিগুলো তাকে মানে শেল্টার দিতে অস্বীকার করা বা তাকে রাখতে সাহসও দেখালেন না, সেই সাহস না দেখানোর কারণ কি এই ইসলামিক কান্ট্রিগুলো একভাবে কি প্ল্যান করলো? এটা একটা কোশ্চেন থাকছে। কিন্তু সেরকম একটা জায়গা থেকে আজ ভারতবর্ষ শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, জায়গা দিয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ মানে পুরাণ ইতিহাস থেকেই যে জিনিসটা মেনটেন করে আসছে সর্বধর্ম সমন্বয়, তার একটা প্রতিফলন রূপ আবার একবার দেখালো। তো সেই রকম জায়গা থেকে ভারতের উদারমন মানে আগাগোড়াই ছিল, সেই জিনিসটা এখনো বর্তমানেই রয়েছে। আজ এই যে বাংলাদেশ, সেটা আমাদের ভারতবর্ষেরই অংশ। আজ ভারতবর্ষের যে বৃহৎ অংশ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সবটাই আমাদেরই ছিল। আজ কিছু কিছু সময়ের সিচুয়েশনে পড়ে আজ কিছু মানুষের আহ, দাবিতে আজকের এই দেশগুলো ভাগ হয়েছে। তো সেই দেশগুলো ভাগ হওয়ার পরেও আজকের অত্যাচার কমছে না কোনো এক আহ, আহ, মানে যেটা ধর্মীয়ই বলা যেতে পারে আর কি, বা কোনো একটা মানে ওই ধর্মের এতেই দল ভাগ করে ফেলে যে অত্যাচার। কারণ পার্টিকুলার একটা তো আমরা দেখতে পাচ্ছি তারা বিধর্মীকেই মারছে, নিজেদের ধর্মের ওপর অত্যাচার আমরা সেইভাবে দেখছি না। তো আজকের মানে যে জায়গাটা দাঁড়াচ্ছে, এই যে মোটোটা, এইটা খুব মানে আমরা যে সভ্য মানুষ তার আধারে পড়ছে না। তো এই বিষয়টা অবজারভেশনের জন্য ইউনাইটেড নেশনের দৃষ্টি আকর্ষণ করা অবশ্যই উচিত। কারণ ইউনাইটেড নেশনের এবার যদি হস্তক্ষেপ করার কোনো জায়গা থাকে বিশ্ব শান্তির কথা চিন্তা ভাবনা করে। কারণ এরকম চলতে চলতে যদি আগামী দিন বিশ্বজুড়ে যদি ধর্মীয় লড়াই যে লেগে যায়, তাহলে সেটা তো আরো ভয়ঙ্কর রূপ দাঁড়িয়ে যাবে। তাহলে আমরা সভ্য মানুষ না অসভ্য মানুষ, যে আমরা সিভিলাইজড, তার কোনো জায়গা থাকবে না। এইটাই যদি মোটো হয়, তো আমরা মানে একটা দেখুন ধর্ম মানে প্রত্যেকেরই থাকবে, সবাই কেউ কোনো আইডিওলজিতে বিশ্বাসী হতে পারে। তো সেই জায়গা থেকে আজকের এই যে হিংসাত্মক অ্যাটিচিউড, আমার মনে হয় না কোনো ধর্মের গ্রন্থতে এরকম লেখা আছে যে তোমার ধর্মকে এস্টাবলিশ করতে গেলে আরেকটা ধর্মীয় লোকেদের এইভাবে করতে হবে, জোর করে কনভার্ট করা, বাড়ির মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখা, কর্মস্থানে গিয়ে অ্যাটাক করে মাথা ফাটিয়ে দেওয়া, মেরে ফেলা, কলেজ থেকে বার করে মেরে পিটে সব দিনের আলোতে সবার সামনে গণ অত্যাচার করে আর কি মেরে ফেলছে। গত পরশু দিনের নাকি 35 জন রেপড বাংলাদেশে। তো এই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, একটা ভয়াবহ দৃশ্য তৈরি হচ্ছে। মানে
এরা যখনই কোনো মেজরিটির জায়গায় চলে যায় তখনই এত উন্মত্ত হয়ে ওঠে। এই জিনিসটা বাংলাদেশকে আমরা লক্ষ্য করছি। এইটা মানে আস্তে আস্তে এরকম যদি আধার ছড়াতে থাকে সেটা একটা বড় আকারে একটা বড় মানে বিশৃঙ্খলার জায়গায় চলে যাবে। তো এই জায়গাটা কন্ট্রোল করতে গেলে আমার মনে হয় বিশ্বজুড়ে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। ইউনাইটেড নেশনের হস্তক্ষেপ খুব প্রয়োজন এরকম একটা জায়গায়। তো ভারতবর্ষ তার উদার মনের পরিচয় দিয়েছে। উনি শেখ হাসিনা ম্যাডামকে শেল্টার দিয়েছেন। উনি ধর্মের কথা ভাবেননি বা বিচার করেননি, ওই রকম দৃষ্টিকোণ থেকে দেখেনও নি আমাদের দেশ। তো আমি মনে করি আমাদের দেশ আগেও যা ছিল আজও তাই আছে, শান্তির বার্তাই দিচ্ছেন এবং সর্বধর্ম সমন্বয় মেনটেন করছে। কিন্তু বাংলাদেশে যে 28% থেকে 8% নেমে গেল অন্য ধর্মের যারা সংখ্যালঘু থেকে আরো লঘু হচ্ছে, এই সংখ্যালঘুটা বিষয়টাই হয়তো আগামী দিন থাকবে কিনা সেটা কোশ্চেন চিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই জায়গা থেকে ভাবতে হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে বা উচিত। আর ওখানে তো এখন আমার যেটা মনে হয় কোনো আইনের সরকার চলছে বলে মনে হয় না। জঙ্গলের সরকার চলছে, জঙ্গল রাজ চলছে, হিংসাত্মক পরিবেশ, যেন দুর্বল পশুকে সবল পশুরা খাবে এরকম একটা পরিবেশ। এই একটা জায়গা চলছে, দেখা যাক এখন আগামী দিন যারা বড় বড় ব্যক্তিত্বের মানুষরা আছেন তারা কিরকম সিদ্ধান্ত নেন। তো আমরা সেই দিকে তাকিয়ে আছি। আমরা আইনজীবী হিসেবে পড়াশুনোর মধ্যে থাকি, সকালে উঠে পেপার পড়ি আর সারাদিন মামলার কাগজপত্র পড়ি। এরকম সিচুয়েশন থেকে আমরা যতটুকু জানছি দেখছি তার উপর বিচার বিবেচনা করে আমাদের আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি, মানুষকে সচেতন করারও চেষ্টা করছি। যেটা হওয়ার সম্ভব, দেখুন উচ্চ ব্যক্তিত্বের মানুষদের সিদ্ধান্ত নিতে হবে, এখন তাদের দিকে আমরা তাকিয়ে আছি। আমি এবার ভাস্করদার আপনার কাছে একটু যে জানতে চাইবো, এই শেখ হাসিনার আমলেই কিন্তু আমরা বহুবার দেখেছি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা। আমরা দেখেছি দুর্গাপুজোয়, এক বছর দুর্গাপুজোতে বাংলাদেশে কী হারে হিন্দুদের মন্দির এবং দুর্গা মণ্ডপ ভাঙা হয়েছে, এবং তারও আগে বিভিন্ন কারণে হিন্দুদের ওপর অত্যাচার, বহু পরিমাণে হিন্দুর এপারে চলে আসা, এইগুলো কিন্তু বরাবর দেখে আসছি। কিন্তু তখন কিন্তু শেখ হাসিনার এই কালে যে ঘটনাগুলো ঘটতো, তার জন্য কিন্তু কোনোদিন বিরোধী দলকে বলুন বা ক্ষমতাসীন দলকে বলুন বা যে কোনো রাজনৈতিক দল, তারা কিন্তু কখনো রাস্তায় নামেনি। আজকে ঠিক যতটা ভাবে তারা শাউটিং করছে, যতটা ভাবে তারা সোচ্চার, এটা নিয়ে কি বলবেন? দেখুন, প্রথমত যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আগেও ঘটনাগুলো ঘটেছে, কিন্তু মানে ভীষণ ছোট ছোট এবং বিচ্ছিন্ন ঘটনা। খুব যে মানে উগ্রবাদীদের বা মৌলবাদীদের সমষ্টিগত যে অত্যাচার, একটা সমষ্টির ওপরে সম্পূর্ণরূপে আহ, সেই সমষ্টিটাকে বা সেই সংখ্যালঘু গোষ্ঠীটাকে সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত করে দেওয়ার জন্য যে চিন্তাভাবনা, সেই জায়গাটা কিন্তু এই সময়ে ছিল না। অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময়ে বা ওই আমলে কিন্তু এই ব্যাপারটা গড়ে ওঠেনি। যেটা গড়ে উঠেছে দেখা যাচ্ছে যে এই মোহাম্মদ ইউনূস সরকারের আমলে। তিনি কিন্তু বিশ্ব শান্তির বার্তা দিয়েই নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। সুতরাং আমাদের তার প্রতি আরও বিশ্বাস ছিল যে তিনি তার মানে তিনি কিন্তু এই ধরনের কোনো আচরণ তার শাসনকালে ঘটতে দেবেন না। কিন্তু ঘটনাটা সম্পূর্ণ বিপরীত দিকে এবং বিপরীতধর্মী হয়ে উঠেছে, এবং দেখা যাচ্ছে যে তিনি মানে আমাদের এখন যা মনে হচ্ছে যে তিনি হয়তো মৌলবাদী তোষণমূলক নীতি গ্রহণ করেছেন, অথবা এমন কোনো গোষ্ঠী আছে, বিরোধী গোষ্ঠী বলুন বা বাইরে থেকে কোনো বৈদেশিক শত্রুর এমন কোনো চাপ আছে যার পরিপ্রেক্ষিতে তিনি বাধ্য হচ্ছেন এই ধরনের কোনো কর্মপন্থা গ্রহণ করার জন্য বা এদের উদ্বেলিত করার জন্য আহ, তাদের তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। মানে স্টেট স্পন্সর। স্টেট স্পন্সর, একদম স্টেট স্পন্সর যদি না হতো তাহলে এই ঘটনা কিন্তু ঘটতে পারতো না। কারণ সরকারের যে দমনমূলক নীতি আছে বলেই আজকে সংখ্যালঘুদের উপর এই অত্যাচার নেমে এসছে। আমরা দেখতে পাচ্ছি এই যে চিন্ময় প্রভুকে বিনা বিচারে 1 মাস কাল যাবৎ জেল খাটার ব্যবস্থা সেখানে করে রাখা হলো। তাই এর কারণটা কি? কোনো আইনজীবী তার পক্ষে সওয়াল করার মতন জায়গায় নেই বা যেতে পারছেন না। এর কারণটাই বা কি? এখানে তার মানে কি মানবতা বিরোধী
সমস্ত কার্যকলাপ গঠন করার মতন জায়গা বা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আইনজীবীদের মধ্যেও দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তারা বিনা বিচারেই কোনো একজন ব্যক্তির শাস্তি দাবি করছেন, যেটা আইনজীবীদের কাছে একটি লজ্জার বিষয়। আমরা তো মনেই করি যে এদের আদৌ আইনের পড়াশুনো আছে কিনা বা আইন সম্পর্কে এদের কোনো জ্ঞান আছে কিনা, এটা সম্পর্কেই আমাদের এখন একটা বিস্ময় জাগছে যে এটা হতেই পারে না। কেউ এটা কখনো বলতেই পারে না। এমনকি আমাদের ভারতবর্ষে মানে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করে দেখেছি, আজমল কাসাব বলুন বা যে সমস্ত উগ্রবাদী নেতারা যারা এখানে এসে ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে এই যে আরজি করের যে রেপ কেস হলো, রেপ অ্যান্ড মার্ডার কেস হলো, সেক্ষেত্রেও আমরা দেখেছি যে সঞ্জয়ের পাশেই আইনজীবী কিন্তু লিগ্যাল সেলের আইনজীবী ছিলেন, এবং আজমল কাসাবের ক্ষেত্রেও সেখানেও কিন্তু লিগ্যাল সেল থেকে আইনজীবী দেওয়া হয়েছিল। বিচার পাওয়ার অধিকার সবার আছে। তার মানে কি, বিচার পাওয়ার অধিকার তো সবার আছে, জাস্টিস ইজ ফর এভরিওয়ান। অ্যান্ড এইটা দিতে কিন্তু সরকার বাধ্য। সরকার মানবতা বিরোধী কার্যকলাপ এইভাবে করতে পারে না। মানে ইট ইজ উইদিন দ্য হিউম্যান রাইটস অফ এভরি পার্সন। তো সেক্ষেত্রে এই হিউম্যান রাইটস মানে লঙ্ঘন করার যে জায়গাটা, সেটা কিন্তু বাংলাদেশে এখন তৈরি হয়ে গেছে, এবং সেটা স্টেটই করাচ্ছে বলে আমাদের ধারণা। সেই পরিপ্রেক্ষিতে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এটাকে যদি এক্ষুনি বন্ধ করে না দেওয়া যায়, তাহলে আগামী দিনে বাংলাদেশে বড় বিপর্যয় নেমে আসবে, এবং যার পরিপ্রেক্ষিতে দেখা যাবে সেটা হচ্ছে যে বিশ্বজুড়ে একটি অশান্ত বা মানে অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। একদম শেষ পর্বে আমরা যাব মাননীয় গৌতম সর্দারের কাছে। দাদার কাছে জানতে চাইব যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে পিস কিপিং ফোর্স অর্থাৎ শান্তি বাহিনী বাংলাদেশে পাঠাবার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছেন। এই মুহূর্তে এটাই একটা পজিটিভ দিক বলে মনে করা হচ্ছে। কিন্তু পিস কিপিং ফোর্স এইভাবে কি কোনো দেশের শান্তি রক্ষা করার জন্য যেতে পারে? তাহলে তো প্রশ্ন উঠতেই পারে, ভারতবর্ষে এর আগে বহু বড় বড় দাঙ্গা হয়েছে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মানুষ মারা গেছে, তখনও তো অন্য কোনো রাষ্ট্র পিস কিপিং ফোর্স চাইতেই পারতো। তাহলে সেক্ষেত্রে কি একটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? কি বলবেন গৌতম? দেখুন, এটা যতক্ষণ না এক্সিকিউট হচ্ছে আমার পক্ষে বলা সম্ভব না। কারণ উনি বললেন ঠিক কথা, কিন্তু আমাদের কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেবেন সেটা যতক্ষণ না হচ্ছে বলা খুব মুশকিল। মানে ওনার ওনার এই মানে ইয়েটা পলিটিক্যাল স্ট্যান্ড মনে হয় কি? এটা এটা উনি কি বার্তা দিতে চাইছেন আমরা বুঝতে পারছি না। কারণ এরকম দাঙ্গা আমাদের রাজ্যেই অনেক ঘটে যাচ্ছে। তো সেই সময় উনি নিজে থেকে সেই দাঙ্গা কতটা সলভ করছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো এবারে বাংলাদেশে যে ফোর্স পাঠানোর কথা বলছে সেটা আমাদের দেশের মানে সেই রাইটটা আছে কিনা বা ওরা অ্যাকসেপ্ট করবে কিনা, এটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। কারণ বাংলাদেশ সরকার যেখানে হাসিনা ম্যাডামকে এরমভাবে তাড়িয়ে দিচ্ছে, তাকে অ্যাকসেপ্ট করলো না, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের পিস কিপিং ফোর্সকে ওরা অ্যাকসেপ্ট করবে, সেইটা আমি এক্ষুনি বুঝতে পারছি না। যতক্ষণ না এক্সিকিউট হচ্ছে তার এটা কোথায় যাবে বা দাঁড়াবে বলা মুশকিল। একদমই আমাদের কাছেও এই প্রশ্ন যে বাংলাদেশের পিস কিপিং ফোর্স চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি স্ট্যান্ড নিজের নিতে চাইলেন, সেটা এটা রাজনৈতিক একটা গিমিক নাকি সদর্থক একটা পদক্ষেপ নেওয়ার কথা, সেটা আগামী ভবিষ্যতই বলবে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।